বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জামায়াত এনসিপি নেতৃত্বাধীন জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত। এনসিপি ৩০, জামায়াত পেল ১৭৯ আসন, এবি পার্টির ভাগ্যে ৩ আসন। ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা এনে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নতুন জোট গঠনের ইঙ্গিতপূর্ণ বার্তা দলের শীর্ষ নেতাদের। এখনই হাল ছাড়তে চান না শফিকুর রহমান। দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সপরিবারে অংশ নেন নৈশভোজে। হেভিওয়েট বিদ্রোহীদের নিয়ে বিএনপিতে অস্বস্তি। হাইকমান্ডের কড়া সতর্কতার পরেও থামছে না অস্থিরতা। সমর্থন না পেয়ে ভোটের মাঠে কোণঠাসা মিত্র দলের প্রার্থীরা। ক্রিকেটারদের বয়কট কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের রণক্ষেত্র মিরপুর। স্টেডিয়ামের বাইরে চলে নজিরবিহীন ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই আসন সমঝোতার কথা সাংবাদিকদের ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, মোট ২৫০ আসনের সমঝোতা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি ৩০ আসনে লড়বে। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস 10টি, এলডিপি 7টি, নিজাম ইসলামী পার্টি 2টি, আমার বাংলাদেশ পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসনে লড়বে। আসন ঘোষণা করার আগে জামায়াতের নায়েবে আমির বলেন, এখন যে কয়েকটি দল উপস্থিত আছে তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তা ঘোষণা করা হচ্ছে। বাকি আসনে শরিকদের ঐক্যমতের ভিত্তিতে আমরা সমঝোতা করা হবে। বৈঠকে 10টি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তবে বৈঠকে উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা। এছাড়াও আসন সমঝোতা হয়নি জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে। দীর্ঘদিন ধরে বিপরীত মেরুতে থাকা জামায়াত ও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একসঙ্গে আন্দোলন ও নির্বাচনী সমঝোতা করে রাজনীতির মাঠে নতুন বার্তা দিয়েছিল। পরে এর সঙ্গে এসে যুক্ত হয় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি সহ বেশ কয়েকটি দল। দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয় ১১ দলীয় জোট। দেশি বিদেশি বিভিন্ন জরিপের ফলাফলে দেখা যায় এই জোট রাষ্ট্র ক্ষমতার খুব কাছাকাছি। ঠিক ওই সময় এসে বাধে চরম বিপত্তি। নির্বাচনের যখন 1 মাসও বাকি নেই, ঠিক ওই সময়ে এসে আসন সমঝোতা নিয়ে ভাঙনের মুখে পড়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এই ১১ দলীয় জোট। জোটের অন্যতম প্রধান শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে। এমনকি কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই তাদের উপর অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করেন তারা। এ অবস্থায় ১১ দলের জোটে থাকা না থাকার বিষয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। ইসলামী আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসও জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। ইসলামীপন্থীদের এই অনৈক্যের মাঝে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তবে জামায়াতের শীর্ষ নেতারা তাদের জোটের ঐক্য টিকে থাকবে বলে এখনও আশাবাদী। একই আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারাও। খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী আন্দোলন চায় অন্তত ১২০টি আসনে তারা নির্বাচন করতে। তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে তারা আসনের চাহিদা কমিয়েছে। সর্বশেষ তাদের দাবি ৫৭টি আসন, কিন্তু জামায়াত তাদের জন্য সর্বোচ্চ ৪২টি আসন ছাড়তে চায়। একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত ২৭টি আসন চায়। জামায়াত এক্ষেত্রে সর্বোচ্চ ২০টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানায়। ইসলামী আন্দোলনের দলীয় সূত্রে জানা যায়, ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন থাকবে কিনা তা নিয়ে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। দৃশ্যত ইসলামী আন্দোলন এখন ২ শিবিরে বিভক্ত। চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম সহ দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা একটু উদারপন্থী, তারা চান যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশ নেওয়ার। এদিকে শাইখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম ও দলের একটি অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনে ঐক্যে যেতে চান না। এ নিয়ে গত 2 দিন ধরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষস্থানীয় নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সারা দেশের নেতাদের মতামত নেওয়া হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দলে বড় রকমের ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে বিএনপির ভেতরে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের ঘিরে বাড়ছে অস্বস্তি ও অনিশ্চয়তা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকা এইসব নেতার কারণে শুধু বিএনপি নয়, তাদের মিত্র দলগুলোর মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও অনেক বিদ্রোহী ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তবু এখনও অর্ধশতাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০ জনকে স্থানীয়ভাবে শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বিএনপি আপাতত সংযম ও কঠোরতার সমন্বিত কৌশল নিয়েছে। প্রথমে বোঝানো হচ্ছে, না মানলে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে অন্তত 9 জনকে বহিষ্কার করা হয়েছে এবং প্রায় 30 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবুও অনেক বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠ ছাড়তে নারাজ। তাদের দাবি, দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের কারণে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের একটি বড় অংশ তাদের পাশে রয়েছে। নাটোর 1, মুন্সিগঞ্জ 3, সাতক্ষীরা 3, মানিকগঞ্জ 1 ও 3, নোয়াখালী 6, টাঙ্গাইল 5 সহ বিভিন্ন আসনে বিএনপির দলীয় প্রার্থীদের বিপরীতে শক্ত অবস্থান তৈরি করেছেন বিদ্রোহীরা। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে, যা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ছেড়ে দেওয়া 16টি আসনের মধ্যে অন্তত 8টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় মিত্র দলগুলোর অস্বস্তি আরও বেড়েছে। বগুড়া 2, পটুয়াখালী 3, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নারায়ণগঞ্জ 4, যশোর 5, ঢাকা 12 ও ঝিনাইদহ 4 আসনে এই সমস্যা প্রকট। মিত্রদের অভিযোগ, কেন্দ্রীয়ভাবে আরও কঠোর নির্দেশনা না এলে মাঠ পর্যায়ে পূর্ণ সমর্থন নিশ্চিত করা কঠিন হবে। সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির জন্য বিদ্রোহী প্রার্থীদের ইস্যু ততই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। মিত্রদলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন ছাড় দিয়ে বিএনপির তৃণমূলকে ইতোমধ্যে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে, কিন্তু এরপরও কিছু আসনে বিদ্রোহীরা তোয়াক্কা করছেন না। ফলে মাঠ পর্যায়ে এখনো দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে বহুল আলোচিত জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট অবশেষে ভেঙে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলা দিন দরবার, গোপন বৈঠক আর অভ্যন্তরীণ দ্বন্দ্বের পর এই বিচ্ছেদ এখন প্রকাশ্যে আসছে। একই সাথে জানা যাচ্ছে গোপন আকাঙ্ক্ষার কথা। সম্ভাব্য জোটকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত প্রত্যাশা করেছিলেন চরমনাই পীরের দল। ফলে অতিরিক্ত সিটের দাবি এবং অযৌক্তিক প্রস্তাবনায় জামায়াত জোট থেকে ছিটকে পড়ছে দলটি। চরমনাইয়ের ভেতরে গৃহযুদ্ধ, সুরায় 2 মেরু। চরমনাইয়ের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন কার্যত এক ধরনের গৃহযুদ্ধ চলছে। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে শুরা এখন স্পষ্টভাবে 2 বিপরীত মেরুতে বিভক্ত। এক পক্ষ বাস্তবতা বুঝে ফেলেছে, এককভাবে নির্বাচনে গেলে শুধু পরাজয় নয়, অধিকাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়াই নিয়তি। তারা হিসাব করে দেখেছে, মাঠের শক্তি, সাংগঠনিক সক্ষমতা, ভোটের অঙ্ক এবং জনগণের প্রবণতা। এই বাস্তবতাবাদী অংশ মনে করে জামায়াত ইসলামীর সঙ্গে জোট ছাড়া টিকে থাকার কোনো রাজনৈতিক রাস্তা নেই। তাদের যুক্তি সহজ, আদর্শ থাকতে পারে, কিন্তু আদর্শ বাস্তবতার সঙ্গে না মিললে তা ক্ষমতার দরজায় পৌঁছায় না। তাই তারা জোটকে আত্মসমর্পণ নয়, বরং রাজনৈতিক টিকে থাকার একমাত্র উপায় হিসেবেই দেখছে। এর বিপরীতে রয়েছে আরেকটি শক্ত জোট বিরোধী গ্রুপ, যাদের অবস্থান অনেকটাই আবেগ নির্ভর এবং জামায়াত বিরোধী মনোভাব কেন্দ্রিক। এই গোষ্ঠী মনে করে 45টি আসন তাদের জন্য অপমানজনকভাবে কম। তারা আরও বেশি চায় এবং শুধু আসন নয়, ক্ষমতার ভাগ এখনই লিখিতভাবে নিশ্চিত করতে চায়। নির্বাচন হয়নি, জনগণের রায় আসেনি, তবুও তারা প্রধানমন্ত্রিত্ব, মন্ত্রণালয় ও রাষ্ট্র ক্ষমতার আগাম হিসাব চাইছে। এই গ্রুপ রাজনৈতিকভাবে বাস্তবতার চেয়ে ইগো ও ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার স্বপ্নকে বড় করে দেখছে। ফলাফল হিসেবে দলের ভেতরে তৈরি হয়েছে গভীর আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা ও নেতৃত্ব সংকট। বিশ্লেষকদের মতে এই 2 মেরুর সংঘর্ষই আজ চরমনাইকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি নয়, বরং আত্মঘাতী বিভক্ত সংগঠনে পরিণত করছে। পীর পরিবারের দ্বন্দ্বই মূলত বিস্ফোরণ জোট ভাঙনের সবচেয়ে বিস্ফোরক ও নাটকীয় অধ্যায়টি তৈরি হয়েছে চরমনাই পীর পরিবারের ভেতরেই। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী মজলিসে শুরার বৈঠকের পর চরমনাই আমির সৈয়দ রেজাউল করিম সরাসরি মামুনুল হকের সঙ্গে বৈঠক করে আশ্বাস দিয়ে এসেছিলেন, যে কোনো মূল্যে জামায়াতের সঙ্গে জোট অটুট থাকবে। এই বক্তব্যে তখন ধারণা তৈরি হয়েছিল চরমনাই শেষ পর্যন্ত বাস্তবতার পথেই হাঁটছে। দলের ভেতরের অনেক নেতাও ধরে নিয়েছিলেন, সব টানাপোড়েন সত্ত্বেও পীর সাহেবের কথাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। কিন্তু রাত গড়াতেই পুরো চিত্র উল্টে যায়। বাসায় ফেরার পর দৃশ্যপটে আসেন নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম।
যিনি বাস্তবে দলের ডিফ্যাক্টো সিদ্ধান্তদাতা হিসেবে পরিচিত। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জামায়াত যদি সব শর্ত না মানে তাহলে জোট হবে না। এই দুই ভাইয়ের সম্পূর্ণ বিপরীত অবস্থানেই প্রমাণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্ত কাঠামো সাংগঠনিক নয়, বরং পারিবারিক ক্ষমতার ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। একজন সামনে থাকলে আরেকজন অন্তরালে যান, আবার একজন আড়ালে গেলে আরেকজন দৃশ্যপটে আসেন। এই অদৃশ্য দ্বন্দ্বই শেষ পর্যন্ত পুরো জোটকে বিস্ফোরণের দিকে ঠেলে দেয়। আসন বন্টনের বাস্তব হিসাব। জামায়াত ইসলামী চরমনাইয়ের সামনে যে প্রস্তাবটি রেখেছিল সেটি যে কোনো বাস্তববাদী রাজনৈতিক দলের জন্য ছিল স্বপ্নের মতো সুযোগ। প্রস্তাব অনুযায়ী ৪৫টি আসনে জামায়াত কোনো প্রার্থী দিত না। সেসব আসনে চরমনাই সরাসরি এককভাবে নির্বাচন করার সুযোগ পেত। এর পাশাপাশি আরও ২৫টি আসন উন্মুক্ত রাখা হয়েছিল, যেখানে উভয় দলেই প্রার্থী দিতে পারত এবং জনগণের ভোটে যে জিতবে সেই হবেন এমপি। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৬৫টি আসনে চরমনাই নিজেদের রাজনৈতিক শক্তি যাচাই করার সুযোগ পাচ্ছিল। অতীতে যাদের সংসদীয় উপস্থিতি শূন্য, তাদের জন্য এটি ছিল নজিরবিহীন ছাড় এবং রাজনৈতিকভাবে অত্যন্ত সম্মানজনক প্রস্তাব। কিন্তু সমস্যাটা তৈরি হয় উন্মুক্ত ২৫টি আসনকে ঘিরে। চরমনাই নেতৃত্ব ভালোভাবেই জানে, যদিও একই আসনে জামায়াতের প্রার্থী থাকে তাহলে ভোটের বাস্তব চিত্র প্রকাশ হয়ে যাবে। তাদের সাংগঠনিক দুর্বলতা, মাঠের শক্তিহীনতা এবং সীমিত জনপ্রিয়তা তখন নগ্নভাবে সামনে আসবে। এই ভয় থেকেই তারা চেয়েছিল জামায়াত যেন পুরো মাঠ একদম খালি করে দেয়। ভোট দেবে জামায়াত, কর্মী খাটবে জামায়াতের, আর এমপি হবে হাত পাখা মার্কার। নিজেদের যোগ্যতায় লড়াই করার সাহস না থাকায় তারা এই বাস্তবসম্মত প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জোট ভাঙনের পথে হাঁটে। জামায়াতের সামনে নতুন সুযোগ। জোট ভেঙে যাওয়ার ফলে জামায়াত ইসলামীর সামনে এখন একেবারে নতুন একটি রাজনৈতিক জানালা খুলে গেছে। ইতিমধ্যে ১৭৯টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে, যা সাম্প্রতিক সময়ে তাদের জন্য সবচেয়ে বড় ও সাহসী পদক্ষেপ। এতদিন জোটের সমীকরণ রক্ষা করতে গিয়ে বহু যোগ্য, জনপ্রিয় ও পরীক্ষিত নেতাকে বসিয়ে রাখতে হয়েছে। জোটের বাধ্যবাধকতার কারণে অনেক এলাকায় নিজেদের শক্তিশালী প্রার্থী দেওয়া যায়নি। এবার সেই চাপ নেই কারো মন রক্ষার রাজনীতি। ফলে মাঠে নামছে জামায়াতের পূর্ণ শক্তি, পূর্ণ সংগঠন এবং পূর্ণ আত্মবিশ্বাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি জামায়াত ইসলামী এই আসনে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি, কর্মী নেটওয়ার্ক ও ভোট ব্যবস্থাপনা প্রয়োগ করতে পারে, তাহলে একাই ১০০ থেকে ১২০টি আসন পাওয়া অসম্ভব কিছু নয়। এটি হবে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি ব্যালট বিপ্লব, যেখানে ভোটাররা আর জোটের হিসাব কষে নয়, সরাসরি নিজেদের পছন্দের মার্কা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবে। দীর্ঘদিন পর জামায়াতের কর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে দ্বিগুণ উদ্দীপনা, কারণ এবার তারা কারো ছায়ায় নয়, নিজের পরিচয়েই লড়াই করবে। চরমনাইয়ের দাবি মেনে জোট করলে বিপদে পড়ে যেত জামায়াতে ইসলামী। চরমনাইয়ের অযৌক্তিক ও বাস্তবতা বর্জিত দাবি মেনে নিলে জামায়াতে ইসলামের জন্য তা হতো রাজনৈতিক আত্মঘাতের শামিল। দীর্ঘ বছর ধরে গড়ে তোলা সাংগঠনিক শক্তি, ত্যাগী কর্মীদের নিরলস পরিশ্রম এবং মাঠ পর্যায়ে যে জনভিত্তি তৈরি হয়েছে, সবকিছুই ঝুঁকির মুখে পড়ত। খুব সাধারণ অঙ্কেই স্পষ্ট, চরমনাইকে দেওয়া অর্ধেক আসনেও তারা জয় নিশ্চিত করতে পারত না, বরং সেসব এলাকায় জামায়াতের প্রার্থীরাই তুলনামূলকভাবে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অসম ও অবাস্তব জোট হলে জামায়াতকে নিজের শক্ত ঘাঁটিতেই আপোস করতে হতো, যা দলটির দীর্ঘমেয়াদী রাজনৈতিক ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করত। সেই ঝুঁকি না নিয়ে জোট থেকে ইসলামী আন্দোলনকে মাইনাস করার সিদ্ধান্তই প্রমাণ করে জামায়াত ইসলামী আবেগ নয়, বরং বাস্তব রাজনীতির হিসাব করেই পথ হাঁটছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন পরিষ্কার, জামায়াত ইসলামী ও চরমনাইয়ের মধ্যে আর কোনো জোট নেই। এই বিচ্ছেদের দায় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে চরমনাই নেতৃত্বের অযৌক্তিক অক্ষমতার লোভ ও পারিবারিক দ্বন্দ্বের কারণে। ১২ই ফেব্রুয়ারি প্রমাণ করবে কারা বাস্তব রাজনীতির পথে হাঁটছে আর কারা অহংকারের রাজনীতিতে হারিয়ে যাচ্ছে। জনগণই শেষ কথা বলবে, কারা সত্যিকারের ইসলামী রাজনীতি করে আর কারা ধর্মকে ক্ষমতার হাতিয়ার বানায়। অবশেষে ভেঙে গেল জামায়াত ইসলামী আন্দোলনের রাজনৈতিক ঐক্য। এককভাবে নির্বাচনের ঘোষণা চরমনাই পীরের দলের, যে কোনো সময় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা।
নির্বাচন সামনে রেখে বেশ কিছুদিন ধরেই আসন সমঝোতা নিয়ে চলছিল জামায়াতের 11 দলীয় জোটে টানাপোড়েন। সবশেষ বৃহস্পতিবার আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হলেও সেখানে দেখা যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের। সব মিলিয়ে গুঞ্জন ছিল আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনে ভেঙে যাবে এই জোট। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল যুগপৎ আন্দোলনের মিত্র। জামায়াত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেল 3টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268টি আসনের প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। এর আগে ইসলামী আন্দোলনের ঐক্য প্রক্রিয়ায় থাকা না থাকা নিয়ে বৃহস্পতিবার দিনভর গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে এদিন দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের জরুরি বৈঠক হয়। এতে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক শেষে জামায়াতের নেতারা জানিয়েছিলেন রাতের সংবাদ সম্মেলনে দলটির প্রতিনিধি থাকতে পারেন, কিন্তু তারা না আসায় সে গুঞ্জন আরও শক্তিশালী হয়। তবে সমঝোতা বিষয়ে এখনও সমাধানের পথ দেখছেন জামায়াত সহ অন্যান্য দলের নেতারা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এখনও আশাবাদী, প্রয়োজনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন। জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বিএনপির প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। এখন আমাদের প্রশ্ন হলো, এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন, একটি সমঝোতায় আছেন, এটা একটি মৌলিক প্রশ্ন। আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে, এটা একটা মৌলিক প্রশ্ন। যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী, একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন, তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। অন্যান্য শরিকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন। এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে, তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা, এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে, এই শঙ্কাটাও আমাদের সামনে চলে এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হতে চললেও এখনও ঘাতকদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। এমন পরিস্থিতিতে এই হত্যা মামলার তদন্তে নাটকীয় মোড় নিয়েছে। গোয়েন্দা পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে হত্যার মূল রহস্য আড়াল করা হয়েছে। এমন অভিযোগে বাদীর করা নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, আদালত পুনঃতদন্ত করে 20 জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুড়া করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। এদিকে ডিবির প্রতিবেদনে একজন ওয়ার্ড কাউন্সিলরকে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে দেখানো হলেও বাদীপক্ষের দাবি, এত সুপরিকল্পিত ও বড় মাপের একটি হত্যাকাণ্ড শুধু একজন কাউন্সিলরের পক্ষে ঘটানো সম্ভব নয়, এর পেছনে আরও ক্ষমতাশীল কোনো চক্র রয়েছে। বাদীপক্ষের আইনজীবী উল্লেখ করেন, মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেলেও তদন্ত কর্মকর্তা তার কোনো সুষ্ঠু ব্যাখ্যা দেননি। এমনকি একজন অপেশাদার ব্যক্তি কিভাবে এত সূক্ষ্মভাবে হত্যাকাণ্ড ঘটালো সে বিষয়েও চার্জশিটে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এছাড়া খুনিকে পালাতে যারা সাহায্য করেছে তাদের প্রকৃত স্বার্থ ও সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করা হয়। এর আগে গত 6 জানুয়ারি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম 17 জনকে আসামি করে চাঞ্চল্যকর হত্যা মামলার চার্জশিট জমা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এরপর গত 12 জানুয়ারি বাদীপক্ষ চার্জশিট পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত বৃহস্পতিবার দিন ধার্য করেন। পর্যবেক্ষণ শেষে আদালত ডিবি পুলিশের পরিবর্তে সিআইডিকে এ হত্যা মামলা পুনরায় তদন্ত করে সত্য উদ্ঘাটনের নির্দেশ দেন। মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন দাখিল করলে এ নিয়ে দীর্ঘ শুনানি হয়।
দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান। ২০ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। গেল বুধবার রাতে গুলশান কার্যালয় থেকে চেয়ারম্যানের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে তারেক রহমানের সফরের খবর ছড়িয়ে পড়লে বরিশালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকে বরণে নানা রকম প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। বেলস পার্ক মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত করতে আগামী 18 জানুয়ারি প্রস্তুতি সভাও ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি। এখানে বিএনপির মনোনীত প্রার্থী সহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা বিএনপির নেতারা অংশ নেবেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারেক রহমানের বরিশাল আগমনের বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাতে তিনিও চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার গুলশান কার্যালয়ে গেলে নেতা বরিশাল সফর করবেন বলে আয়োজন করতে বলেন। রাজধানীর উত্তরায় একটি 7তলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল 7:50 দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি 7তলা ভবনের 2য় তলার একটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পাওয়ার 4 মিনিট পর সকাল 7:54 ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর সকাল 7:58 ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরও জানান, আগুনে উত্তরা ফায়ার স্টেশনের 2টি ইউনিট কাজ করে। সকাল 8:25 আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল 10টায় আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়। তালহা বিন জসিম বলেন, এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে আহত আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও 13 জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত 6 জনের মধ্যে 2 জন নারী, 1 জন পুরুষ ও 1টি শিশু রয়েছে বলে জানা গেছে। গ্রিনল্যান্ড নিয়ে যা ঘটছে সেটি এখন আর কোনো দূরের কূটনৈতিক আলোচনা নয়। এটি গ্রিনল্যান্ডের জন্য খুবই বাস্তব এক সংকট। বড় ও শক্তিশালী দেশগুলোর চাপের মুখে ছোট দেশগুলো কিভাবে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করবে, এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে গ্রিনল্যান্ড ও ইউরোপ। ডেনমার্কের একটি অঞ্চল হলেও 2009 সাল থেকেই তারা পুরোপুরি স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড। আইন অনুযায়ী তারা চাইলে যে কোনো সময় স্বাধীনতার সিদ্ধান্ত নিতে পারে। গ্রিনল্যান্ডের প্রায় সব বড় রাজনৈতিক দলই শেষ পর্যন্ত স্বাধীনতার পক্ষে, কিন্তু সমস্যা হলো অর্থনীতি। এখনও অর্থনৈতিকভাবে পুরোপুরি নির্ভরশীল হতে পারেনি গ্রিনল্যান্ড, তাই আপাতত ডেনমার্কের সঙ্গেই থাকতে হচ্ছে তাদের। এই অবস্থায় গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে বলছেন, যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড চাই। প্রথমে বিষয়টিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচনায় নিয়েছিলেন ইউরোপীয় নেতারা। পরবর্তীতে ভেনেজুয়েলায় বোমা হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর তাদের কাছে স্পষ্ট, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে প্রকৃতপক্ষেই আগ্রাসী ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড ইস্যুতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি, যদিও সম্ভবত যুদ্ধের চেয়ে অর্থনৈতিক চুক্তিতেই বেশি আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে বড় সংকটে পড়েছে ইউরোপ। ডেনমার্ক ন্যাটোর সদস্য এবং ন্যাটোর প্রধান নিরাপত্তার নিশ্চয়তা আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই। কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র কোনো ন্যাটো সদস্য দেশের ভূখণ্ড দখল করতে পারে এমন ধারণা ছিল অবাস্তব। এখন সেটি আর পুরোপুরি অসম্ভব বলে মনে হচ্ছে না। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেয়, ডেনমার্কের পক্ষে তা ঠেকানো শুধু কঠিন নয়, প্রায় অসম্ভবই বটে। গ্রিনল্যান্ডে নিয়োজিত ড্যানিশ বাহিনীকে ব্যঙ্গ করে 2টি কুকুরের দল বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। কথাটি অবমাননাকর হলেও বাস্তবতা হলো, গ্রিনল্যান্ডে ডেনমার্কের সামরিক উপস্থিতি খুবই সীমিত। সেখানে ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ডের অধীনে হাতে গোনা কয়েকটি যুদ্ধজাহাজ এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল ছাড়া তেমন কিছুই নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক শক্ত। 1951 সালের এক চুক্তির আওতায় উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে দ্বীপটিতে আরও ঘাঁটি স্থাপন করতে পারে। বর্তমানে সেখানে প্রায় 650 জন মার্কিন সেনা, বিমান বাহিনী ও মহাকাশ বাহিনীর সদস্য মোতায়েন আছেন। ডেনমার্কও তাই পরিস্থিতি বুঝে তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে।
আর্কটিক নিরাপত্তার জন্য তারা অতিরিক্ত $4.2 বিলিয়ন প্রতিরক্ষা ব্যয়ের ঘোষণা দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেই আরও 16টি F-35 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবুও যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক শক্তির সামনে ডেনমার্কের এই প্রতিরোধ খুবই সীমিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এই কারণেই ইউরোপ সামরিক পথ নয়, বরং কূটনৈতিক পথ বেছে নিয়েছে। তারা ট্রাম্পকে সরাসরি বাধা দেওয়ার বদলে বোঝাতে চাইছে আর্কটিক নিরাপত্তার সেরা সমাধান ন্যাটোর মাধ্যমেই সম্ভব। ইউরোপের বক্তব্য হলো গ্রিনল্যান্ড দখল নয়, বরং ন্যাটোর যৌথ উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ব্রিটেন ও জার্মানির বক্তব্যেও এই অবস্থান স্পষ্ট। তবে ইউরোপের এই সব অনুরোধেও ট্রাম্পের অবস্থান বদলায়নি। ইউরোপ যখন বলে 1951 সালের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের যতটুকু সামরিক উপস্থিতি প্রয়োজন সেটাই যথেষ্ট, কিন্তু ট্রাম্প বলছেন তিনি আরও বেশি চান। রাশিয়া ও চীন গ্রিনল্যান্ড দখল করতে পারে এই দাবি নিয়ে প্রশ্ন উঠলেই তিনি বারবার একই কথা বলেন। এই অবস্থায় ইউরোপের সামনে খুব বেশি পথ খোলা নেই। চাইলে তারা ডেনমার্কের উপর চাপ দিতে পারে যেন গ্রিনল্যান্ডে স্বাধীনতা নিয়ে গণভোট হয়। যদি গ্রিনল্যান্ডবাসীরা স্বাধীনতা বেছে নেয় তাহলে ইউরোপ বলতে পারে এটি তাদের দায় নয়। তবে আপাতত সেই পর্যায়ে পরিস্থিতি পৌঁছায়নি। এখন কোপেনহেগেন ও নৌকের পাশে দাঁড়িয়ে ইউরোপ বলছে ডেনমার্কের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে এবং গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তবু বাস্তবে একটি সমঝোতার দিকেই পরিস্থিতি এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। সম্ভবত গ্রিনল্যান্ডের বিপুল খনিজ ও বিরল মাটির সম্পদে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়া হবে। পাশাপাশি দ্বীপটিতে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়াতে পারে। এতে ট্রাম্প বলতে পারবেন তিনি যা চেয়েছিলেন তা পেয়েছেন, আর ইউরোপ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ন্যাটো এখনও টিকে আছে। ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগার ক্রিকেট বোর্ড শর্ত জুড়ে দিয়েছিল যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফেরে তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে। সেই পথেই হাঁটছে বিসিবি। কোয়াবের অনড় অবস্থান এবং ক্রিকেটারদের ম্যাচ বয়কটের কারণে চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল আজ, তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরের দিন ম্যাচ হয়নি, বিকেলের ম্যাচও মাঠে গড়ায়নি। এরপর এমন সিদ্ধান্ত নেয় বিসিবি। এদিন সন্ধ্যা 6টায় মিরপুরে সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়ন্সের মাঠে নামার কথা ছিল। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।